পৃথিবীর আর কোনো সম্পর্কের মূল্য না দিলেও আমি চাইব তুমি অন্তত ওই মেয়েটার সিঁদুরের মূল্য দিও, যে কিনা বিগত ৮ বছর ধরে তোমার নাম করে নিজের সিঁথিতে মেখে আসছে। দৃষ্টিতে আগুন জ্বলল মনস্টারের, চোয়ালের রেখা টান টান, সুদর্শন মুখখানার প্রতিটা নিখুঁত ভাঁজে স্পষ্ট ফুটে উঠেছে কঠিন অনমনীয়তা। দাঁত কপাটির একে অপরের সাথে সে কি শক্ত ঘর্ষণ। অদূর থেকে রুড মানবের দাঁত কটমটানোর শব্দ বড্ড কানে বাজছে তৌকির সাহেবের, তবুও তিনি নিরুত্তাপ। ঘাড় নুইয়ে বসে আছেন ফ্লোরে, চোখে মুখে তার এক নিদারুণ কুটিলতা। হয়তো ভেবেই বসেছেন তার এহেন কথায় কাজ হয়েছে। মনস্টার হয়তো কিছুটা হলেও টলেছে, তবে বোকা মানবের এরূপ চিন্তাভাবনায় এক বালতি জল ঢেলে তখনই অদূর থেকে ভেসে আসে নির্দয় মানবের দাঁতকির্মির কণ্ঠ। তোরা তো দরদ উতলে পড়লে তুই গিয়ে বিয়ে করে ফেল বান্দির ছেলে। তোর তো আবার অভ্যেস আছে ঘরে একটা আর বাইরে 10টা রাখার। তো জানা বান্দির ছেলে, গিয়ে কর আর একটা। শুধু শুধু আমার এখানে এসে নাটক মারাচ্ছিস কেন? মরার পাখনা গজিয়েছে তোর রাস্কেল। আচমকা বজ্রপাতের ন্যায় চমকে উঠলেন তৌকির মির্জা। বিস্ময়ে চোখ দুটো কেমন গোল গোল করে তাকালেন রুড মানবের পানে। অধর যুগলে সামান্য ফাঁক বেড়েছে মধ্যবয়স্কের। বিস্ময়ের অভিঘাতে কয়েক মুহূর্তের জন্য স্থির হয়েছে বেচারার সচল মস্তিষ্ক। তবে এর স্থায়িত্ব খুব বেশি সময় জুড়ে চলল না। তন্মধ্যেই তৌকির মির্জার সম্বিত ফিরল রুড মানবের কঠিন হুঙ্কারে, গেট আউট স্কাউন্ডেল। এবার তেতে উঠলেন তৌকির মির্জা, তেলে বেগুনে ছ্যাদ করে জ্বলে উঠে ক্ষিপ্ততায় দাঁত খিঁচে আওড়ালেন, মুখ সামলে কথা বলো অধীর, আমি তোমার বাবা হই। একজন নির্দয় পাষণ্ড, যার কাছে পৃথিবীর কোনো সম্পর্কের মূল্য নামমাত্রও নেই, সে কিনা মান্য করবে তৌকির মির্জাকে। এ যে এক চিরন্তন অবাস্তব ঘটনা। কর্ধে অন্ধ তৌকির সাহেব বোধহয় হিতাহিত জ্ঞান হারিয়েছেন নিজের। আক্রোশে দাঁতে দাঁত চেপে চোখ দুটো কুঁচকে যেই না দৃষ্টি উঁচাবেন, অমনি এক বিকট শব্দ হলো পুরো কামরা জুড়ে। মুহূর্তেই থমকালেন তৌকির সাহেব। মধ্যবয়সী শরীরটা তার হুট করেই দুলে উঠল খানিক। হাঁটুতে কেমন তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নিজেদের কার্যকারিতা হারাচ্ছে ক্রমশ। তৌকির সাহেব হতবাক। চোখের পলকে তার সঙ্গে হঠাৎ কি হলো কে জানে। বেচারা অবদের ন্যায় ঘাড় নুইয়ে তাকালেন নিজের পায়ের দিকে। কপাল কুঁচকে হাঁটু অবধি ঝাপসা দৃষ্টিযুগল আটকাতেই স্তম্ভিত হলেন তৌকির মির্জা। হাঁটু থেকে এক নাগাড়ে গড়াচ্ছে তাজা লৌহ। এক ভোঁতা চিনচিনে ব্যথায় প্রায় ছিঁড়ে যাচ্ছে হাঁটুর লিগামেন্ট। দুর্বল তৌকির সাহেবের পা দুটো টলমল। এক হাঁটু আহত হওয়ার জন্য হাঁটুতে খুব একটা জোর দেবার সাধ্যি হয়নি বেচারার। টলতে টলতে একটা সময় হুট করেই পড়ে গেলেন স্বচ্ছ কাচের তৈরি ফ্লোরে। অতঃপর শুরু হলো মধ্যবয়স্কের ব্যথাতুর আর্তনাদ। বেচারার কণ্ঠে সে কি জোর। দুই হাতে নিজের আহত হাঁটুখানাকে বুকের সঙ্গে চেপে ধরে কাঁদছেন বেচারা। দিন দুনিয়া ভুলেছেন তিনি, ভুলে বসেছেন ঘরে থাকা নির্দয় মানবের উপস্থিতি। আর্ত তৌকির সাহেব যখন নিজের কষ্টে বুঁদ হয়ে আছেন, ঠিক তখনই তার সামান্য কুঁচকে রাখা ললাট বরাবর আচমকা স্পর্শ পেলেন উষ্ণ নলজাতীয় কিছুর। কান্না ভুলে ভরকালেন তৌকির সাহেব। হতচকিত নেত্রে ঘাড়ের পেছনাংশ কুঁচকে সম্মুখে তাকাতেই কেঁপে উঠলেন তিনি। পাহাড়সম বলিষ্ঠ দেহের অধিকারী রুড মানব কেমন কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। বাঁ হাতে তার একখানা বিদেশি দামি রিভলভার, যার নল আপাতত তৌকির মির্জার ললাটের কেন্দ্রস্থলে। ট্রিগার রিংয়ে তর্জনী ঢুকিয়ে রেখেছে মুগ্ধ,
যেন যে কোনো সময়ই ফায়ার করে দেবে বেয়াদব ছেলে। তৌকির সাহেব স্বর হারালেন। শুকনো ফাঁকা ঢোক গিললেন ছেলের অলক্ষ্যে। মুখ গহ্বরে জিভ নড়ছে তার, কিন্তু ঠোঁটের ফাঁক গলিয়ে বেরুচ্ছে না শব্দ। রুডমানব কুড় হাসল মধ্যবয়স্কের এহেন করুণ দশা দেখে। হাতের জোরে রিভলভারের লম্বাটে ধাতব নলটা ধীরে ধীরে নামিয়ে আনে লোকটার কপাল বেয়ে নাক, তারপর ঠোঁট অবধি। এদিকে তার এহেন কাণ্ডে দেহ ছেড়ে পরাণ পাখি ঠুস করে উড়ে যাবার জোগাড় তৌকির সাহেবের। বেচারার দেহখানি কাঁপছে ভীষণ। ঠোঁট দুটো তিরতির করে কাঁপিয়ে যেই না তিনি অস্ফুটে কিছু আওড়াবেন, অমনি মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষের রুক্ষ আঙুলগুলো চট করে মুঠোয় চেপে ধরল তৌকির সাহেবের পাইকে স্টাইলে থাকা চুলগুলো। অতঃপর রুডমানব এক ঝটকায় মধ্যবয়স্কের মাথাটা খানিক উঁচিয়ে তুলে তার মুখ গহ্বরে জোর করে ঠেলে দিল বন্দুকের ধাতব নল। মুহূর্তেই জমে গেলেন তৌকির মির্জা। মুখ গহ্বরে জোর করে বন্দুকের নল ঢোকানোয় দাঁতের সঙ্গে ঠোঁটের তীব্র ঘর্ষণে ঠোঁটের কার্নিশ ফেটেছে তার। সেদিকে থোড়াই খেয়াল করেছে রুডমানব। সে তো ব্যস্ত নিজের পাগলামিতে। তৌকির সাহেব গোঙাচ্ছেন, চোখের কার্নিশ বেয়ে গড়াচ্ছে অশ্রু। অথচ সম্মুখে নির্দয় মানব সাপের ন্যায় হিসহিসিয়ে যাচ্ছে। বাদামি চোখ দুটো তার সে কি আগুন ঝরাচ্ছে। চোয়ালটা বুঝি এক্ষুনি কটমট করতে করতে ভেঙে পড়বে নিশ্চিত। যুবক হাতের জোর বাড়াচ্ছে ক্রমশ। বন্দুকের নল আরও খানিকটা ঠেলে দিতেই তা গিয়ে বাদ মারল তৌকির সাহেবের আলজিভ বরাবর। সহসা তীব্র যন্ত্রণায় গুঙিয়ে উঠলেন মধ্যবয়স্ক। চোখ দুটো কুঁচকে নিতেই কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধর কটমট ধ্বনি। আমার রাজত্বে দাঁড়িয়ে আমার সাথেই মাইন্ড গেম খেলার স্পর্ধা পেলি কোত্থেকে তৌকির মির্জা? আমাকে শ্যামবতী দেবী মনে করেছিস নাকি বান্দির ছেলে, যে কিনা তোর ওই কুটিলতা ধরতে পারবে না? এক মুহূর্ত থামল যুবক। ঠোঁটের কোণে আচমকাই এক চিলতে কুড় হাসি টেনে ঘাড় নুইয়ে আনল অদ্ভুতভাবে। অতঃপর তৌকির সাহেবের কানের কাছে মুখ এনে হিসহিসিয়ে বলল, লিসেন বাস্টার্ড, বাঘের চোখ ফোটায় সে যেখান থেকেই শিকার করা শিখুক না কেন, একটাবার শিকার করা শিখে গেলে সে আর কারো কাছে বাধা থাকে না। সে নিজের দক্ষতাতেই অর্জন করে রুলিং। তখন তার চোখে শুধু শিকার নয়, তার আশেপাশে সব কিছুই হয়ে ওঠে তার একান্ত সাম্রাজ্য। অ্যান্ড টুডে আই অ্যাম দ্য ব্লাডি মনস্টার অ্যান্ড দিস ইজ মাই ফাকিং কিংডম। ওইসব প্রতিজ্ঞা টতিজ্ঞা অ্যান্ড অল দোজ ফাকিং বুলশিট মিন নাথিং টু মি। আমার যা প্রয়োজন ছিল আমি তা পেয়ে গেছি। গোটা একটা কালো সাম্রাজ্য গড়েছি নিজের নামে। অ্যান্ড দ্যাটস অল আই নিডেড। এখন আমার নাম নিয়ে কে মরছে কে বাঁচছে, হু দ্য ফাক কেয়ার্স অ্যাবাউট দ্যাট? এসব বালসাল নিয়ে আমার সামনে কথা বলতে আসবি না। ডু ইউ গেট মাই ওয়ার্ডস বাস্টার্ড? ঢোক অবধি গেলার মুরত নেই তৌকির মির্জার। ঘটে বুদ্ধি থাকলে থোড়াই আর কখনো ম্যানুপুলেট করতে আসবেন মনস্টারকে? তৌকির সাহেব এক জন্মে শিক্ষা পেলেন। তড়িঘড়ি করে মাথা ঝোঁকালেন কোনো মতে। মনস্টার বাঁকা হাসল তা দেখে। তখনই হাতের জোরে বন্দুকের নলটা মুখ গহ্বরে উঁচিয়ে তুলল নির্দয় মানব। দাঁতে দাঁত চেপে ফের কর্কশ কণ্ঠে আওড়ালো, নেক্সট টাইম আমার সামনে মুখ খোলার আগে 10 বার ভেবে চিনতে নিবি বান্দির ছেলে। হেন্সফোর্ড বেশি তেড়িবেড়ি করলে একদম জ্যান্ত ছুঁড়ে ফেলবো শাক ভর্তি বেসমেন্টে। ইউ নো হোয়াট? আজাইরা খেতে খেতে তোর শরীরে চর্বি কিন্তু ভালোই জমেছে। আমার ষাঁড়গুলোর একবেলার খাবার হতে পারলে তুই মরে গিয়েও ধন্য হবি। ভয়ে তটস্থ তৌকির সাহেব পলক ফেলতে ভুলে গেলেন চোখের। যুবক এক মুহূর্ত কটমটিয়ে চেয়ে রইল তার পানে। পরক্ষণেই এক লহমায় তৌকির সাহেবের মুখ গহ্বর থেকে বন্দুকের নলখানা বের করে নিয়ে পেছালো এক কদম।
কায়দা করে হাতে বন্দুক নাচিয়ে হুঙ্কার ছুড়ে বলল, গেট লস্ট টু দ্য হেল রাস্কেল। ভরকালেন তৌকির সাহেব। অসহায়ের ন্যায় এক দফা দৃষ্টিপাত করলেন নিজের আহত হাঁটুর ক্ষতে। এহেন আহত অবস্থায় কিভাবে কক্ষ ছেড়ে বের হবেন তিনি? দাঁড়াবেনই বা কিভাবে? তাছাড়া বের না হয়েও যে উপায় নেই। ছেলেটা হয়েছে বড্ড উন্মাদ। নিজ প্রয়োজনে সবাইকে ব্যবহার করার শেষে দ্বিতীয় ছুঁড়ে ফেলতেও সেকেন্ড খানেক সময় নেয় না। অথচ কদিন আগেই এই ছেলে বাংলাদেশ গিয়ে সবার সামনে তাকে ড্যাড ড্যাড করে মাথায় তুলল। অবশ্য সেটাও ছিল তার প্রয়োজন। প্রয়োজন শেষ, গুরুত্ব শেষ। কথাগুলো ভাবতে ভাবতেই ফোঁস করে নিঃশ্বাস ফেললেন তৌকির সাহেব। কোনোরূপ বাড়তি উপায়ন্তর না পেয়ে অবশেষে ফ্লোরে 2 হাত ভর দিয়ে শরীরখানা ঠেলতে ঠেলতে এগোলেন দরজার দিকে। ফ্লোরের একটা লম্বাটে অংশ ভিজে গিয়েছে তৌকির সাহেবের লহুতে। মানুষটার শরীর হেসড়ে হেসড়ে চলে গেলেন ঘর থেকে। অথচ সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ নেই মুগ্ধর। সে দাঁড়িয়ে আছে স্বচ্ছ কাচের দেয়ালখানার সামনে। কাচের তৈরি দেয়ালখানা ট্রান্সপারেন্ট। অদূরে মেঘেদের আড়ালে হুটহাট উকি দেওয়া পাহাড়ের কোল স্পষ্ট চক্ষুগোচর। যুবক স্থির দৃষ্টে তাকিয়ে আছে বাইরে। ধারালো চোয়ালের রেখা টান টান তার। মুখখানায় ঝুলে আছে এক অদ্ভুত চাপা রাগ। মুখ ভর্তি সিগারের কলুষিত ধোঁয়া রয়ে সয়ে বেরোচ্ছে বাদামি ঠোঁটের ফাঁক-ফোকর দিয়ে। তার মানসপটে হুটহাট ভাসছে কিছু টুকরো টুকরো দৃশ্য। সবটাই সপ্তদশীকে নিয়ে। একবার দেখা যাচ্ছে সপ্তদশী হাসছে, আরেকবার দেখা যাচ্ছে সপ্তদশী ছুটছে। যুবক আনমনে তাকিয়ে দেখছে সব। নিজের এহেন দৃশ্যমান মানসপটে বড্ড বিরক্ত সে। তার মস্তিষ্ক মোটেও চাচ্ছে না সে মাহিকে দেখুক। অথচ চোখগুলো যে কি বেয়াদব হয়েছে। ইদানিং একটু বেশি বেয়াদবি করছে তার সঙ্গে। যুবক অতিষ্ঠ এই পর্যায়ে। ঠোঁট গলিয়ে অস্ফুটে বিরক্তিকর শব্দ তুলে যেই না দেয়ালের সামনে থেকে কদম সরাবে, অমনি তার কানে বেজে উঠল মাহির কণ্ঠ। আপনি একটা বিস্ট। থমকায় মুগ্ধ। হৃদয়ের অদ্ভুত দোলাচালে আচমকা ঘাড় বাঁকিয়ে তাকালো কাচের দেয়ালে। সেথায় মাহির আদুরে মুখখানা স্পষ্ট। গাল ফুলিয়ে তাকিয়ে আছে তার পানে। যুবক কুচকানো চোখে তাকিয়ে রইল এক মুহূর্ত। পরক্ষণেই চোয়াল শক্ত করে কর্কশ কণ্ঠে আওড়ালো, কি সমস্যা তোর? পিছু ডাকছিস কেন? মানসপটে ভাসমান সপ্তদশী খিলখিল করে হাসছে এবার। বোধহয় মনস্টারের অমন কথায় বড্ড মজা পেয়েছে সে। এদিকে তার এহেন হাসি দেখে কপালের কুচকানো রেখা আরও গাঢ় হলো যুবকের। দাঁত খিচে ফের ধমকে বলল, হাসছিস কেন বান্দির মেয়ে? যা এখান থেকে বলছি। আমার তোকে দেখতে ইচ্ছে করে না। সপ্তদশী ভ্রু কুচকায় এই পর্যায়ে। ঠোঁট দুটো সামান্য ফুলিয়ে সন্দিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, সত্যিই চলে যাব? যুবক বেশ করে চাইল মেয়েটাকে মুখের উপর না বলে দেবে। জবাব গুছিয়েছে সে। গলা অবধি আওয়াজও এসেছে তার। তবে মাঝপথেই গলাটায় আবার কি হলো কে জানে। কেমন হুট করেই কথাটুকু আটকে নিল আপনা আপনি। যুবক ভারী অবাক হলো নিজ কাণ্ডে। খানিকটা বিরক্তিতে ভ্রুদয়ের মাঝে গোটা কতক ভাঁজ ফেলে ধীর পায়ে এগোলো দেয়ালের পানে। কিয়ৎক্ষণ মেয়েটার হাসি হাসি মুখ পানে স্থির দৃষ্টে চেয়ে থাকতেই গোটানো ভ্রুদয় আপনা আপনি শিথিল হতে লাগলো তার। কঠিন মুখাবয় থেকে এক মুহূর্তেই সরে গেল সকল বিরক্তি। যুবক সমুদ্রের ন্যায় শান্ত এই পর্যায়ে। নিজের অজান্তে দেয়ালের উপর এক হাত তুলে যেই না সপ্তদশীর প্রতিচ্ছবিকে ছুঁতে যাবে, ঠিক তখনই যুবকের মানসপটে দেয়ালের অপর পাশে আচমকা ফুটে উঠল এক অপ্সরার রক্তাক্ত নিথর দেহ। পা দুটোয় আলতা রাঙানো তার, কপালে বধূর সাজ।
সহসা ঝটকা খেল যুবক। তখনই হতবম্বতায় পিছিয়ে গেল 2 কদম। যুবকের অস্থিরতা বাড়ছে এবার। চোখ দুটো হয়েছে ঝাপসা। মাথাটায় বড্ড যন্ত্রণা হচ্ছে যুবকের। কান দুটো চট করে চেপে ধরেছে 2 হাতে। যুবকের কানে বাজছে চিৎকার, এক বাচ্চা ছেলের আর্তচিৎকার। কেউ একজন পেটাচ্ছে ছেলেটাকে। বাচ্চাটা ক্ষুধায় কাতরাচ্ছে, অথচ কতগুলো পাষণ্ড বাচ্চাকে শুধু মারছে। মুগ্ধ অস্থির, নিজের বোধ হারিয়ে কাঁপছে ভীষণ। এক হাত সামান্য উঁচিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে আনমনে বলে যাচ্ছে, ওকে খাবার দাও, ওকে মেরো না। আরে, ও মরে যাচ্ছে তো, শুনছে না কেউ? বাচ্চাটার কান্না এখনো শুনতে পাচ্ছে মুগ্ধ। সে কেমন টলতে টলতে হুট করেই বসে পড়ল মেঝেতে। 2 হাতে নিজের বলিষ্ঠ দেহটা খানিক জাপটে রেখে কাতরাচ্ছে যুবক। কিন্তু কাণ্ড দেখো, যুবকের কষ্ট থোড়াই কমছে তাতে। মুগ্ধ আর সময় নষ্ট করেনি। তখনই কাঁপতে কাঁপতে ছুটে গেল নিজের ডেস্কে। ঝাপসা চোখে উদ্ভ্রান্তের ন্যায় এদিক ওদিক খোঁজাখুঁজি চালিয়ে অবশেষে হাতে পায় একখানা সিরিঞ্জ সহ তরলের শিশি। মুগ্ধ তড়িঘড়ি করে সিরিঞ্জের ডগা উন্মুক্ত করল। অতঃপর কাপত্রয়ী হাতে শিশি থেকে সিরিঞ্জে তরল পুড়িয়ে তৎক্ষণাৎ নিজের বাহাতে সিরিঞ্জের সুইচ ঠুকিয়ে ক্ষান্ত হন যুবক। মুহূর্তেই তার সর্বাঙ্গ জুড়ে চলতে লাগলো অনিয়ন্ত্রিত কম্পন। মস্তিষ্কটা এতক্ষণে শান্ত হচ্ছে তার। কানে বাজা কান্নাগুলো ধীরে ধীরে গায়েব হচ্ছে। যুবক স্থির এই পর্যায়ে। মাতালের ন্যায় ঢুলতে ঢুলতে আচমকাই নিজের পাহাড়সম দেহটা নিয়ে ধপ করে পড়ে গেল ফ্লোরে। এবার আর নিজে থেকে উঠে যাবার প্রয়াস চালায়নি মুগ্ধ। উল্টো এক অদ্ভুত স্বস্তিতে নিজের চোখ দুটো বুজতে বুজতে আওড়ালো, আর অল্প কিছুদিন মা, এরপর এরপর তোমার সাথেই বিসর্জন দেব ওকে। ওর বাপের সামনে ওকে জ্যান্ত পোড়াবো আমি। সবাইকে মেরে ফেলবো, ওই বান্দির মেয়েকে মেরে ফেলবো। বাকিটা আর বলা হলো না যুবকের। তার আগেই চোখ দুটো তার মুদে গেল আপনা আপনি। কাঁদতে ব্যস্ত সপ্তদশী। 2 হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে অঝরে কাঁদছে বোকা মেয়ে। পাশ থেকে কিউটি কেমন লম্ফঝম্প দিচ্ছে। বোধহয় প্রিয় সখার কান্নার কারণ খুঁজতে তৎপর বোবা প্রাণী। সপ্তদশী মুখ তুলছে না। কান্নার তোড়ে ক্ষণে ক্ষণে কাঁপছে তার ক্ষুদ্র দেহটা। মাহি যখন নিজের দুঃখবিলাসে মত্ত, ঠিক তখনই দরজার কাছ থেকে ভেসে এলো এক সুমধুর পরিচিত কণ্ঠ। আসবো? তরুণীর স্নিগ্ধ কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করলেও হেলদোল দেখা দেয়নি সপ্তদশীর মাঝে। সে আগের ন্যায় মুখ লুকিয়ে কাঁদছে বেশ। দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকা মীলা অনুমতির অপেক্ষায় রইল না। নিজ উদ্যোগে গুনে গুনে পা ফেলে এগিয়ে গেল জানালার কাছের কাউচের পানে। এক মুহূর্ত গম্ভীর মুখে সপ্তদশীকে আপাদমস্তক পরখ করে পরক্ষণেই ফের চাপা স্বরে ডাকল, কথা বলবে না মুনলাইট? কথায় বুঝি কাজ হলো। সপ্তদশী ধীরে ধীরে মাথা তুলে চাইল সম্মুখে, আর অমনি ভরকায় মীলা। সপ্তদশীর কোমল মুখখানার কাঁদতে কাঁদতে সে কি বেহাল দশা হয়েছে। চোখ দুটো ফুলে আকার ধরেছে দ্বিগুণ। মুখটা হয়েছে পাকা টমেটোর ন্যায় লাল। মীলা উদ্বিগ্ন হলো তখনই। কোনোরূপ বাছবিচার না করে সঙ্গে সঙ্গে বসে পড়ল কাউচে। মাহির পানে অস্থির দৃষ্টে তাকিয়ে থেকে বিচলিত কণ্ঠে আওড়ালো, কি হয়েছে তোমার মুনলাইট? এভাবে কাঁদছো কেন? নাক টানল মাহি। উপরের ঠোঁটখানা খানিক ফুলিয়ে মোটা মোটা কণ্ঠে জবাব দিল, ভালো লাগছে না আর, ইচ্ছে করছে মরে যেতে। দৃষ্টিতে এক পশলা আহত ভাবসাব নামল মীলার। মনক্ষুণ্ণ হলো মেয়েটার অসহায়ত্ব দেখে। সে কেমন আলগোছে চোখ নুইয়ে বিড়বিড় করল,
এই জন্যই তো চেয়েছিলাম তুমি যেন চলে যাও এখান থেকে। হতবম্ব মাহি। জারপন্ডাই অবাক হলো মিলার কথায়। বিস্ময়ে চোখ তুলল কপালে। কান্না ভুলে হতবাক কণ্ঠে শুধালো, তার মানে তুমি জানতে সব? রয়ে শয়ে চোখ তুলে তাকায় মিলা। মুখখানায় এক অদ্ভুত রহস্য টেনে চাপা স্বরে বলে, তোমাকে আমার অনেক কিছু বলার আছে মুনলাইট, কিন্তু এখানে না। তুমি আমার ঘরে চলো। শুকনো ঢোক গেলে মাহি। মুখ অভিব্যক্তিতে অবিশ্বাসের ছাপ তার। তা বেশ বুঝল মিলা। পরক্ষণেই মাহিকে অবাক করে দিয়ে আচমকা শান্ত কণ্ঠে বলল, তোমার পাসপোর্ট রেডি মুনলাইট। সব কিছু ঠিক থাকলে আর তুমি আর একটু সাহস করলে অচিরেই এই জেলখানা থেকে পালাতে পারবে তুমি। বিশ্বাস করো, বেঁচে থাকার জন্য এটাই তোমার শেষ পথ। কিসের শেষ পথ? হকচকিয়ে ওঠে মিলা এবং মাহি। কথার মাঝে অমন হুটহাট ব্যাঘাত হিসেবে গম্ভীর কণ্ঠ কানে যেতেই দরজার পানে চমকে তাকায় দুজন। আর অমনি দেখতে পায় অ্যাডুইনের গম্ভীর মুখখানা। মিলা তৎক্ষণাৎ কাচুমাচু ভাব ধরল। মাথাটা আলগোছে নুয়ে নিয়ে কুলুপ টানল মুখে। মাহি ঢোক গিলছে বারংবার। ঘাড় বাঁকিয়ে মিলার পানে দৃষ্টিপাত করে নিজেও মাথা নুয়ে নেয় পরক্ষণে। এদিকে অ্যাডুইন কেমন কপাল গোছালো। চোখে মুখে একরাশ স্বনিগ্ধ ভাব টেনে কাটকাট কণ্ঠে আওড়ালো, আজ রাত 10টার পর ভুলেও কেউ ঘর ছেড়ে বের হবেন না। আই সেইড ভুলেও না। এহেন কথায় সন্দেহের ভাঁজ পড়ল সপ্তদশীর কপালে। মনের কোণে উত্থাপিত হলো একরাশ প্রশ্ন। সে কেমন হড়বড়িয়ে কিছু জিজ্ঞেস করতেই যাবে, অমনি তার হাত দুটো খপ করে চেপে ধরে মিলা। মাহি থমকায় এবারেও। ভ্রুকুচকে দৃষ্টি নিচু করে তাকালো নিজ হাতে। মিলা কেমন শক্ত করে চেপে রেখেছে তার হাত দুটো। যে নীরবে মেয়েটাকে বারণ করছে সে। মাহি চুপ রইল বিচক্ষণতা দেখিয়ে। পাশ থেকে মিলা তখন শান্ত কণ্ঠে অ্যাডুইনকে বলল, আপনি নিশ্চিন্তে থাকুন অ্যাডুইন। আজ রাতে কেউ বের হবে না ঘর থেকে। কেউ বলতে কেউ না। অ্যাডুইনের নিগুড় প্রতীকী ঠোঁট যুগলে আচমকাই দেখা গেল এক রহস্যময় বাঁকা হাসি। দৃষ্টি চোখা করে মিলার পানে তাকায় সে। এক মুহূর্ত গম্ভীর থেকে পরক্ষণেই বলে ওঠে, দেখা যাবে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ। সম্পূর্ণ কক্ষ জুড়ে মোমবাতির হলদেটে আলোর ঝলকানি। সিলিংয়ের কেন্দ্রস্থলে ঝুলছে বড় একখানা কাচের ঝাড়বাতি। মোমবাতির হলদেটে আলোয় ঝাড়বাতিটা কেমন চিকচিক করছে দেখো। সম্পূর্ণ কক্ষ জুড়ে এক অদ্ভুত নিস্পন্দনতা ছড়িয়ে ছিটিয়ে আছে। রাত 12টা বেজে 15 মিনিট। একজোড়া টলমল কদম আচমকাই শক্ত হাতে দুয়ার খুলে কক্ষে ঢুকল। শরীর ঢুলছে বেশ। পা দুটোর মালিক কেমন ঢুলতে ঢুলতে এগোচ্ছে ভেতরে। হাতে তার একখানা বিদেশি হুইস্কির বোতল। বাঁ হাতে বারবার বোতল তুলে ঢোকে ঢোকে গিলছে হুইস্কি। যুবকের গায়ে জড়ানো একখানা সফেদ রঙা বাবুয়ানা কুর্তা। মিলিয়ে পড়েছে লাল খয়েরি রঙা ঢেউ খেলানো ধুতি। গলায় গোল করে পেঁচিয়ে রাখা একখানা কাতান শাড়ি। কলকাতার বিখ্যাত আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের কাতান শাড়ি। যুবক আজ বড্ড গোছালো, তবে চুলগুলো আজও এলোমেলো তার। যুবকের বাদামি চোখ দুটো এদিক ওদিক নিজেদের দৃষ্টি লুকাচ্ছে। সম্মুখের বিশাল দেয়ালে একখানা হাতে আঁকা পোর্ট্রেট পেন্টিং। সোনালি ফ্রেমে বাঁধানো। ছবিতে নিখুঁত হাতে আঁকা এক নারীকে। তাকে যে শুধু নারী বললে ভুল হবে, এ যে এক অপ্সরা। ছবিতে বিশাল এক গদিতে বসে আছেন তিনি। চেহারায় সে কি দীপ্তি ছড়াচ্ছে তার। হাঁটু সমান মেঘরাশির ন্যায় চুলগুলো খুলে রাখা। গায়ে জড়ানো একখানা ইন্ডিয়ান কাতান শাড়ি। অপ্সরার ঠোঁটের কোণে ঝুলছে এক অমায়িক হাসি।
তিনি হাত উঁচিয়ে ডাকছেন বোধহয় কাউকে। একটা ছোট্ট বাচ্চা, এই তো বয়স বোধহয় 4-5 হবে। সে কি সুন্দর আজ্ঞাকারীর ন্যায় মায়ের পায়ের সামনে 2 পা ভাঁজ করে বসে আছে। একদৃষ্টে সে দেখে যাচ্ছে তার অপরূপা মাকে। যুবক রয়েস হয়ে নিজের বাদামি দৃষ্টিজোড়া তাক করল অদূরের দেয়াল জুড়ে ঝুলন্ত ছবির পানে। মুহূর্তেই অপরাধীর ন্যায় জিভে দাঁত কাটল যুবক। এক অদ্ভুত ভঙ্গিমায় মুচকি হাসতেই তার বাদামি চোখ দুটো কেমন হেসে উঠল তার সঙ্গে। যুবক আজ নিজের চিরচেনা শক্ত খোলস ছেড়ে সাধারণ হয়ে উঠেছে। এই একটি রাত, বছরে শুধুমাত্র এই একটি রাতের জন্য সে শ্যাডো মনস্টার থেকে অধীর রায়ে আবির্ভূত হয়। আজও তাই হলো। অধীর 2 পা ভাঁজ করে বসল মেঝেতে। হাতের হুইস্কির বোতলটা শব্দ করে রাখল পাশে। পরক্ষণে ছবির ওই অপরূপার পানে তাকিয়ে অপরাধী কণ্ঠে বলতে লাগল, সব সময় খেতে খেতে অভ্যস্ত তো, না খেলে মাথা ঠিক থাকে না আম্মা। আপনার সামনে খাচ্ছি তাই আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। থামলেন যুবক। আলতো হাতে মাথা চুলকে কথা গোছাতে তৎপর হলো বেশ। বুকটা কাঁপছে তার। কি থেকে কি বলবে তাও খুঁজছে সে। কিয়ৎক্ষণ নীরবতায় কাটল যুবকের সময়। পরক্ষণে সে কেমন ঢোক গিলতে গিলতে তাকালো মায়ের ছবির পানে। এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতেই ছলছল হয়ে গেল তার অক্ষিপুট। কাঁপা কাঁপা কণ্ঠে আওড়াতে লাগল, নিষ্পাপ মায়ের শাস্তি যদি ছেলেকে দেওয়া হয়, তাহলে দোষী বাবার শাস্তি কেন তার মেয়েকে দেওয়া যাবে না আম্মা? আমার মনে হয় না আমি ভুল করছি। তাহলে ওকে মেরে ফেলতে পারছি না কেন? ওকে মারার জন্য বন্দুক তুললেই বুক কাঁপে কেন আম্মা? নিঃশ্বাস নিতে কষ্ট হয় কেন? আম্মা, একটু বলবেন আম্মা?